আজকে আমরা পড়ব ফ্রোস্ট ডায়াগ্রাম বা এপসওয়ার্থ ডায়াগ্রাম। প্রথমে আমরা দেখে নিই কিভাবে ল্যাটিমার ডায়াগ্রাম থেকে ফ্রোস্ট এপসওয়ার্থ ডায়াগ্রাম তৈরি করা যায়। তো এটা আমাদের অ্যাসিডিক ল্যাটিমার ডায়াগ্রাম ফর MN pH 0-তে এই রেডক্স পোটেনশিয়ালগুলো বের করা আছে, রিডাকশন পোটেনশিয়ালগুলো। তা দেখে নিই এখান থেকে কি করে ফ্রোস্ট ডায়াগ্রাম তৈরি করা যায়। তো আমরা অক্সিডেশন নাম্বার আর এদিকে NE0 অর্থাৎ N মানে কতগুলো ইলেকট্রনস ইনভলভড হয়েছে এবং E0 মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এই দুটোকে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা NE0, সেটাকে এই সাইডে রাখা হয়েছে ভার্টিক্যাল, আর অক্সিডেশন নাম্বারকে রাখা হয়েছে হরাইজন্টাল বরাবর। তাই এবার আমি প্রত্যেকটা ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন ইনভলভড হয়েছে সেটা লিখে নিলাম। যেমন +7 থেকে +6 হয়েছে, তাহলে এখানে একটা ইলেকট্রন ইনভলভড হয়েছে। +6 থেকে +5 হয়েছে, তাহলেও একটা ইলেকট্রন। +5 থেকে +4এও একটা ইলেকট্রন। প্রতিটা ক্ষেত্রে একটা ইলেকট্রন, শুধু এখানে +2 থেকে 0 হয়েছে, অর্থাৎ এখানে দুটো ইলেকট্রন ইনভলভড হয়েছে। তা আমরা একটা জেনারেল এক্সপ্রেশন জানি, সেটা E03 এর ক্ষেত্রে আমরা এইভাবে বের করি, N1 E1 প্লাস N2 E2 E02 প্লাস N3 E03 প্লাস ডট 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 ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট ডট। এই এক্সপ্রেশনটা আমরা আগের যে পর্বে ছিল ল্যাটিমার ডায়াগ্রাম, সেখানে আমরা দেখেছিলাম যে এক্সপ্রেশনটা এরকম হয়। এই এক্সপ্রেশনটাকে আমরা এবার ইউজ করব। এবার Mn+2 Mn সিস্টেমের ক্ষেত্রে যেহেতু দুটো ইলেকট্রন ইনভলভ হয়েছে, আমরা লিখতে পারি 2E = -1.18। তাহলে Mn3 থেকে যে Mn হয়েছে তার জন্য আমরা লিখতে পারি, যেহেতু এখানে তিনটে ইলেকট্রন ইনভলভ হয়েছে, তাহলে লিখতে পারি 3E = 1 × 1.51, এখানে একটা ইলেকট্রন ইনভলভ ছিল, প্লাস 2 × -1.18, অর্থাৎ এটা দাঁড়াবে 0.85 ভোল্ট মাইনাস হবে। এখানে সবই E0 হবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ছিল। আচ্ছা, এবার যদি আমরা MnO2 থেকে যদি Mn সিস্টেমে যাই, তাহলে কতগুলো ইলেকট্রন ইনভলভ হয়েছে এখান থেকে এই পর্যন্ত? 4টি ইলেকট্রন ইনভলভ হয়েছে। তাহলে 4E0 = এখানে হয়েছে একটা ইলেকট্রন ইন্টু 0.95 প্লাস এখানে হয়েছে একটা ইলেকট্রন ইন্টু 1.51 প্লাস এখানে হয়েছে দুটো ইলেকট্রন ইন্টু -1.18। তাহলে হিসাব করলে এটা দাঁড়াবে 0.10 ভোল্ট। তাহলে আমরা সবগুলো ক্ষেত্রে আমরা একই রকম ভাবে হিসাব করলে পেয়ে যাব কত টোটাল যে চেঞ্জ হচ্ছে Mn এ যাওয়ার জন্য, সেই টোটাল চেঞ্জগুলো কত সেটা আমরা পেয়ে যাব। সরি, এই জায়গাটা একটু ভুল হয়েছিল, এটা 2 ইন্টু হবে, 2 × -1.18, অর্থাৎ এটা দাঁড়াবে -2.36 ভোল্ট। তাহলে Mn তো তার অক্সিডেশন নাম্বার 0, তার মানে Mn আছে এইখানটায় আছে Mn। এবার তার থেকে +2 মানে Mn+2, এই যে এখানে আছে অক্সিডেশন নাম্বার +2। তাহলে Mn থেকে Mn+2 থেকে Mn, অর্থাৎ এখানে Mn+2 আর Mn এর জন্য চেঞ্জটা হচ্ছে -2.36 ভোল্ট। তার মানে এইটা আসবে Mn+2 তো এখানটায় আছে, তাহলে -2.36। আমরা এখান থেকে দেখে নিই, -2 একটু নিচে, মানে এরকম জায়গাতে আসতে পারে, -2.36, অর্থাৎ আমি লিখলাম এটা হচ্ছে Mn2+, এর ক্ষেত্রে এইখানটায় আসছে -2.36। তাহলে এটা Mn2+, +2 আছে। এবার পরের সিস্টেমটার জন্য কত আসছে? Mn3+ থেকে Mn, এটা -0.85, মানে এইটা তাহলে যাবে
মোটামুটি -1-এর একটু উপরে, মানে 0 ঠিক নিচের দিকে থাকবে, -8.85। তার মানে -1-এর কাছাকাছি। তার মানে +3 আছে, +3 তাহলে -1-এর কাছাকাছি, মানে এরকম জায়গাতে থাকতে পারে, অর্থাৎ এই রকম জায়গায় থাকবে Mn3+। গ্রাফ পেপারে করলে জিনিসটা আরো বেশি সুবিধা হয়। আচ্ছা, এবার আসি MnO2 থেকে Mn, এটা 0.10 ভোল্ট। তার মানে +4 এর, MnO2 তো +4, তাহলে +4 এর ক্ষেত্রে আমরা কোথায় যাব? 0.1 মানে জাস্ট 1টা জাস্ট পার হয়েছে, সরি 0টা জাস্ট পার হয়েছে, মানে 0.1, অর্থাৎ এইরকম কাছাকাছিতেই থাকবে, 0-র কাছাকাছি থাকবে। তাহলে আমরা এখানটা দিতে পারি। তাহলে এটা +4 এর ক্ষেত্রে, +4 মানে MnO2, MnO3-, অর্থাৎ এটা +5 স্টেটের ক্ষেত্রে। +5 এ কত হবে? 4.37। তাহলে 4.37 কোথায়? এরকম জায়গাতে আসবে, মানে 4-এর জাস্ট ওপরের দিকে থাকবে। এটা হচ্ছে 4, মানে এইরকম জায়গাতে আমরা লিখতে পারি 4.37। আমি একটু এই জায়গাগুলো ফাঁকা করে নিই, তাছাড়া পরেরগুলো আর আঁকানো যাবে না। এদিকে আর একটু বাড়িয়ে দিই, এটা +5, এটা +6। তাহলে এটা ছিল 4.37। আমি আর একটু নিচে রাখি, তাহলে জিনিসটা, এটা হচ্ছে 4.37। এবার আসি 4.64, এখানে আছে Mn +6 স্টেট, অর্থাৎ +6, তাহলে 4.64 মানে জাস্ট 4.5-এর একটু উপরে, অর্থাৎ এরকম জায়গাতে হতে পারে, এরকম জায়গাতে হতে পারে 6-এরটা, এরকম আসলো। তাহলে আমরা মোটামুটি একটা এরকম টাইপের প্লট পেতে পারি। সবগুলো পয়েন্টকে আমি বসিয়েছি এখানটায়, যেমন এটা ছিল 5.2। তো এটা অ্যাকচুয়ালি এখানে সাদা জায়গার মধ্যে করা হচ্ছে তাই এরকম মনে হচ্ছে, কিন্তু এটা গ্রাফ পেপারে করলে আরো বেশি অ্যাকুরেট হয়। তো এবার আমি যদি সমস্ত পয়েন্টগুলোকে যদি অ্যাটাচ করে দিই, অর্থাৎ এই একটা +2 আর +3, +3 এবং +4, +4-এর থেকে এবার আসি +5, +5 থেকে +6, 6 থেকে 7। তাহলে খানিকটা এরকম টাইপের প্লট হয়। এই প্লটটাকেই বলা হচ্ছে ফ্রোস্ট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে তাহলে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে Mn এর ক্ষেত্রে, এই পয়েন্টটা Mn2+ এর ক্ষেত্রে, এই পয়েন্টটা Mn3+ এর ক্ষেত্রে, এই পয়েন্টটা দাঁড়াচ্ছে Mn4+ এর ক্ষেত্রে, অর্থাৎ এটা 4+ না বলে আমরা বলবো MnO2। এই পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? এই পয়েন্টটা দাঁড়াচ্ছে Mn5+ জারণ সংখ্যার ক্ষেত্রে, Mn5+। আচ্ছা, Mn5+, এটা যেহেতু অ্যাসিডিক কন্ডিশনে আছে, আমরা এইভাবে লিখতে পারি HMnO3, অর্থাৎ MnO3- ছিল, আমরা HMnO3 লিখতে পারি, যেহেতু অ্যাসিডিক কন্ডিশনে আছে, তাহলে H+ অ্যাড হয়ে থাকবে। MnO4 এটা +6 জারণ স্তরের জন্য, তাহলে আমরা এখানে লিখতে পারি H2MnO4, এবং তারপরেরটা আছে MnO4-, আমরা লিখতে পারি HMnO4। তাহলে এই বিভিন্ন পয়েন্টগুলোকে আমরা বলতে পারলাম, এটাই আমাদের ফ্রোস্ট ডায়াগ্রাম। আমরা এইভাবেই ল্যাটিমার ডায়াগ্রাম থেকে ফ্রোস্ট ডায়াগ্রামে কনভার্ট করব প্রত্যেকটা ক্ষেত্রে। তো এবার আমরা দেখবো যে এই ডায়াগ্রামটার সিগনিফিক্যান্স কি, কেন এই ডায়াগ্রামটা গুরুত্বপূর্ণ, কেন আমরা এই ডায়াগ্রামগুলো স্টাডি করব। ফ্রোস্ট ডায়াগ্রাম কি কি জানা যাবে ফ্রোস্ট ডায়াগ্রাম থেকে? আমরা এই গ্রাফ থেকে, ফ্রোস্ট ডায়াগ্রাম থেকে বলতে পারি যে কে বেটার অক্সিডাইজিং এজেন্ট এবং কে নয়। যেমন তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো যে MnO4 MnO4- এবং MnO2 Mn2+,
তো এই যে প্রথম কাপল এবং দ্বিতীয় কাপলের মধ্যে কে বেটার অক্সিডাইজিং এজেন্ট? যদি MnO4 মাইনাস বেটার অক্সিডাইজিং এজেন্ট হয় তাহলে সে অক্সিডাইজ করবে এবং ধীরে ধীরে MnO4 মাইনাসে কনভার্ট হয়ে যাবে, নিজে রিডিউসড হবে। আবার MnO2 যদি বেটার অক্সিডাইজিং এজেন্ট হয় তাহলে এও নিজে রিডিউসড হয়ে Mn2 প্লাসে পরিণত হবে। এবার ব্যাপার হচ্ছে কে বেশি, অর্থাৎ এই কাপল না এই কাপল, কে বেশি অক্সিডাইজিং এজেন্ট, কে বেটার অক্সিডাইজিং এজেন্ট। তা আমরা এখানে দেখবো গ্রাফ থেকে যে কোন লাইনটা স্টিপার বেশি, অর্থাৎ এই যে HMnO4 আর H2MnO4, এই যে এই দুটো পয়েন্ট যে দেখা যাচ্ছে, মানে MnO4 মাইনাস এবং MnO4 মাইনাস। তাহলে এই কাপল দুটোর মধ্যে, এই প্রথম কাপল দুটোর মধ্যে জয়েনিং লাইনটা হচ্ছে এইটা। তাহলে এইটা বেশি স্টিপার নাকি MnO2 আর Mn2 প্লাস? MnO2, এটা MnO2 আর এটা Mn2 প্লাস। তাহলে এটা বোঝা যাচ্ছে যে অনেক বেশি স্টিপার হবে। আমি যদি এখান দিয়ে একটা জয়েনিং লাইন অ্যাড করে দিই, আমি যদি এইভাবে একটা ডটেড লাইন রেখে দিই, তাহলে সেটা বোঝাচ্ছে কি? সেটা বোঝাচ্ছে MnO2 আর Mn2 প্লাসের মধ্যে একটা জয়েনিং লাইন। তাহলে এই জয়েনিং লাইনটা বেশি স্টিপার গ্রিন কালারের নাকি এই লাইনটা বেশি স্টিপার? এখানে পরিষ্কার যে এই লাইনটা বেশি স্টিপার। এই যে এখানে যে ডটেড লাইনটা আমি দিয়েছি MnO2 আর Mn2 প্লাসের মধ্যে, সেটা বেশি স্টিপার। অতএব আমি বলতে পারি যে MnO2 বেটার অক্সিডাইজিং এজেন্ট, মানে এই কাপলটা বেটার অক্সিডাইজিং এজেন্ট। তাহলে MnO2 অপরকে অক্সিডাইজ করে নিজে Mn2 প্লাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোন কাপলগুলো বেটার অক্সিডাইজিং এজেন্ট হবে এবং কেন হবে। কেন হচ্ছে সেটা সাপোর্ট একটা বলা যায় যে MnO2 আর Mn2 প্লাস কাপলটা কেন বেটার অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে। যেমন এখানে এদের ক্ষেত্রে যেহেতু স্টিপার, তার মানে এই যে জয়েনিং লাইনটা স্লোপ ভ্যালুটা অনেক বেশি। তো স্লোপ ভ্যালু কোথা থেকে আসলো? স্লোপ ভ্যালুটা আসলো, আমরা এভাবে বলতে পারি যে, তাহলে স্লোপটা আমরা কি করে বের করতে পারি অ্যাডজাসেন্ট লাইনগুলোর? সেটা হচ্ছে স্লোপ ইকুয়ালস টু আমরা লিখতে পারি চেঞ্জ ইন N0E in between 2 points divided by change in oxidation number. চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। তাহলে এই ইকুয়েশন দিয়ে আমরা স্লোপ বের করতে পারি। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি N2E02 মাইনাস N1E01 divided by N2 minus N1, তাহলেও কিন্তু আমরা স্লোপ বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমি এখানে Mn2 প্লাস আর MnO2 এই দুটো ক্ষেত্রে কত অক্সিডেশন নাম্বার ছিল বা কত ইলেকট্রনসের চেঞ্জ হয়েছে সেটা যদি বসিয়ে দিই নিচে, এবং এইটার ক্ষেত্রে N2E02 কত ছিল, এটার ক্ষেত্রে N1E01 কত ছিল সেটা যদি বসিয়ে দিই তাহলে স্লোপ পেয়ে যাব। তাহলে স্লোপগুলো ক্যালকুলেট করলে দেখা যাবে এটা বেশি স্টিপার হচ্ছে এই তুলনায়, এটার তুলনায়। অর্থাৎ এই যে লাইনটা আছে এইটার তুলনায় এইটার, এই গ্রিন লাইনটার স্লোপ অনেক বেশি, এটা দেখেও বোঝা যাচ্ছে। তাহলে ওটা বেশি অক্সিডাইজিং এজেন্ট হবে, যা স্লোপ ভ্যালুটা বেশি, মানে এইটা বেশি অক্সিডাইজিং এজেন্ট হবে। তাই আমি বললাম যে MnO2 অপরকে অক্সিডাইজ করবে এবং নিজে রিডিউসড হয়ে Mn2 প্লাসে পরিণত হবে। তা আমরা এই রিলেশনটা জানি, Ne0 ইকুয়াল টু মাইনাস ডেল G0 বাই F। অর্থাৎ যা স্লোপ বেশি হবে তার কিন্তু এই ভ্যালুটা বেশি হবে। অর্থাৎ গিবস ফ্রি এনার্জি বেশি নেগেটিভ হবে তার ক্ষেত্রে। তাই গিবস ফ্রি এনার্জির চেঞ্জটা যেহেতু বেশি নেগেটিভ, তাই সেটি বেশি স্পন্টেনিয়াসলি ঘটবে। অর্থাৎ যা স্লোপ ভ্যালু বেশি হবে তাই সেটি বেশি অক্সিডাইজিং এজেন্ট হবে, কারণ এক্ষেত্রে ডেল G0 চেঞ্জটা বেশি নেগেটিভ হবে। তাই এরকম ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাই ফ্লোজ ডায়াগ্রাম থেকে, যার স্লোপ বেশি সেটা বেটার অক্সিডাইজিং এজেন্ট হবে। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার সিগনিফিকেন্স আসি। এখান থেকে আমরা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার যে পসিবিলিটি সেটা আমরা এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারবো। তাহলে পসিবিলিটি অফ ডিসপ্রপোর্শনেশন,
a species is unstable with respect to disproportionation if it lies above the line connecting two species. অর্থাৎ কোন স্পিসিস ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার উপযুক্ত হবে তখনই যদি সে দুটো স্পিসিসের কানেক্টিং লাইনের ওপরে থাকে। তো এখানটা দেখো, এখানে আছে Mn2+, MnO2 আর Mn3+। তাহলে Mn2+ যদি এখানটায় হয়, MnO2 যদি এখানে হয়, এটা যদি Mn2+ হয়, এটা যদি MnO2 হয়, তাহলে এইটা Mn3+। অর্থাৎ এখানে কিন্তু এই Mn2+ আর MnO2-র ওপরে আছে Mn3+, এই যে এখানকার ছবি অনুযায়ী। তার মানে Mn2+ আর MnO2-র যদি কানেক্টিং লাইনটা যদি এইটা হয়, তাহলে সেই কানেক্টিং লাইনের উপরে আছে Mn3+। তাহলে যে ওপরে থাকবে আমরা বলতে পারি যে সে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার উপযুক্ত। সে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া করে যথাক্রমে Mn2+ আর MnO2-তে পরিণত হবে। অর্থাৎ সে যখন ভেঙে যাবে, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া করবে, করে সে তৈরি করবে Mn2+ আর MnO2। তাহলে এরকমটা কেন হচ্ছে? কারণ এইখান থেকে যদি মিন পজিশনে আসে, এইখান থেকে যদি আমরা মিন পজিশনে চলে আসি, তাহলে সেক্ষেত্রে ΔG0 চেঞ্জটা নেগেটিভ হয়। এবং ΔG0 চেঞ্জ যেহেতু নেগেটিভ হচ্ছে, তাহলে এইটা খুব স্পন্টেনিয়াসলি ঘটবে এবং এইটা থার্মোডাইনামিক্যালি খুব ফিজিবল রিয়াকশন যে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়াটা এক্ষেত্রে হচ্ছে। তার কারণ ΔG0 লেস দ্যান নেগেটিভ হচ্ছে এই ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা বুঝলাম যে যদি দুটো স্পিসিসের অ্যাবাবে কোনো স্পিসিস থাকে, তাহলে তার একটা পসিবিলিটি থাকবে সে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া করতে পারে। নেক্সট আমরা দেখতে পারি এই যে MnO2, MnO4- এবং MnO4(2-), আমরা যদি এদেরকে আলাদা করে আঁকাই, তাহলে এটা গেল MnO2, এটা MnO4- এবং এইখানটায় হবে MnO4(2-). তাহলে আমাদের ডায়াগ্রামটা এরকম ছিল। আমরা এখানে HMnO3 কে স্কিপ করে গেছি, আমরা এই তিনটাকে নিয়ে চিন্তা করি। তাহলে MnO2 আর MnO4- এর ওপর দিকে আছে, এদের কানেক্টিং লাইনের ওপরে আছে MnO4-2। তাহলে এই কিন্তু ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার উপযুক্ত। অর্থাৎ MnO4(2-) ভেঙে গিয়ে MnO2 এবং MnO4- এ কনভার্ট হতে পারবে, কারণ এ যদি নিচে নেমে আসে, এ যদি ডিসপ্রপোর্শনেশন করে, সেক্ষেত্রে ΔG0 ভ্যালুটা লেস দ্যান 0 হয়, মানে নেগেটিভ কোয়ান্টিটি হবে। তাই এখানে সেটা থার্মোডাইনামিক্যালি একটা পসিবিলিটিস আসবে। তাহলে আমরা এখান থেকে বুঝে নিলাম যে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া করবে কি করবে না, সেটা আমরা ফ্লোজ ডায়াগ্রাম থেকে কি করে বুঝতে পারবো। এবার আমরা 3 নাম্বার সিগনিফিক্যান্স দেখব, পসিবিলিটি অফ কম্প্রপোর্শনেশন। ইফ এ স্পিসিস লাইজ বিলো দ্য লাইন কানেক্টিং টু স্পিসিস, দেন দেয়ার ইজ এ পসিবিলিটি অফ কম্প্রপোর্শনেশন। অর্থাৎ কোন স্পিসিস যদি দুটো কানেক্টিং স্পিসিসের নিচে থাকে, তাহলে সেখানে একটা কম্প্রপোর্শনেশনের একটা পসিবিলিটি আসে। যেমন এইখানে খেয়াল করে দেখো, এখানে Mn3+ আছে, এখানে আছে HMnO3 অর্থাৎ MnO3- এবং এই দিকটায় আছে MnO2। তাহলে এ কিন্তু নিচে আছে, আমি যদি এইটাকে আমি কানেক্টিং করি, তাহলে এ কিন্তু নিচে আছে, MnO2 কিন্তু নিচে আছে। অর্থাৎ যদি Mn3+ এখানটায় থাকে, MnO3- বা HMnO3 যদি এইখানটা থাকে, তাহলে MnO2 আছে এরকম জায়গাতে। তার মানে আমি যদি Mn3+ এবং HMnO3 কে যদি আমি কানেকশন করে দিই, এদের মধ্যে একটা ডটেড লাইন রেখে দিই, তাহলে বোঝাই যাচ্ছে যে MnO2 নিচে আছে। তাহলে এখানে একটা কম্প্রপোর্শনেশনের পসিবিলিটি আছে। এখানে দেখো যে Mn3+ এবং HMnO3 উপরের দিকে আছে এবং MnO2 নিচের দিকে আছে। তাহলে এখানে একটা কম্প্রপোর্শনেশন হবে, যেখানে Mn3+ এবং MnO3- এরা কিন্তু ভেঙে গিয়ে MnO2 তে কনভার্ট হবে, এরা থেকে MnO2 তৈরি হবে। কারণ
এই যে যেহেতু নিচের দিকে আসলে পরে ডেল জি জিরো ভ্যালু লেস দ্যান জিরো হয়, তার মানে এটা থার্মোডাইনামিক ফিজিবল, থার্মোডাইনামিক্যালি এটা ফিজিবল রিয়াকশন। তাই এখানে MnC প্লাস এবং MnO3 মাইনাস MnO2 তে কনভার্ট হবে, অর্থাৎ এখানে কম্প্রপোর্শনেশন হবে, কারণ ওপর থেকে নিচের দিকে যত আসছে তত কিন্তু ডেল জি জিরো ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, অর্থাৎ যেখানে ডেল জি জিরো ভ্যালুর চেঞ্জটা নেগেটিভ হবে সেখানে একটা পসিবিলিটি এরকম ধরনের আসবে। তাহলে আমরা এই ডায়াগ্রাম থেকে বুঝে যাচ্ছি যে কে কম্প্রপোর্শনেশন বিক্রিয়া করবে বা কে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া করবে, তার একটা আইডিয়া পেয়ে গেলাম। এখানে এই ডায়াগ্রামে Mn2 প্লাস সে কিন্তু ডায়াগ্রামটা সবচেয়ে নিচের দিকে আছে, লাইন লোয়েস্ট ইন দ্য ডায়াগ্রাম। তাহলে যে লাইন লোয়েস্ট থাকবে সে কিন্তু মোস্ট স্টেবল ফর্ম, অর্থাৎ ম্যাঙ্গানিজের যতগুলো ফর্ম আছে এখানটায় তার মধ্যে Mn2 প্লাস মোস্ট স্টেবল ফর্ম, কারণ এটা ডায়াগ্রামের সবচেয়ে নিচে অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি যে Mn2 প্লাস মোস্ট স্টেবল ফর্ম অফ ম্যাঙ্গানিজ। তো এটা হলো সিগনিফিক্যান্স নাম্বার 4। সিগনিফিক্যান্স নাম্বার 5, MnO4 মাইনাস বা HMnO4 এ কিন্তু এই ডায়াগ্রামের সবচেয়ে টপ পজিশনে আছে, সবচেয়ে টপ পজিশনে আছে, তাই এটি মোস্ট পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। যেহেতু এটি লোকেটেড অ্যাট দ্য টপ, অর্থাৎ টপ পজিশনে লোকেশন এর আছে, সেই জন্য এটি পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এটি অপরকে অক্সিডাইজ করবে এবং নিজে সহজেই ধীরে ধীরে রিডিউসড হতে পারবে এবং রিডিউসড হয়ে ধীরে ধীরে সে Mn+2 তে পরিণত হতে পারবে। কিন্তু এই যে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এটা কিন্তু খুব সহজ পদ্ধতি নয়। এখানে ব্যাপারটা থার্মোডাইনামিক একটা পসিবিলিটি থাকলেও এখান থেকে এখানে আসা কিন্তু 5টা ইলেকট্রন চেঞ্জ হয়ে আসতে হয়, অর্থাৎ MnO4 মাইনাস তার মধ্যে যখন 5টা ইলেকট্রন আসবে সেই 5টা ইলেকট্রন নিয়ে সে Mn2 প্লাসে পরিণত হবে, কারণ এই ছিল +7 স্টেটে, +7 স্টেট থেকে +2 তে আসতে গেলে 5টা ইলেকট্রন লাগবে। তাই 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, অ্যাডপ্ট করা, এটাও কিন্তু একটু মুশকিল। তাই আমরা বলতে পারি যে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস হওয়া যদিও থার্মোডাইনামিক পসিবিলিটি আছে, কিন্তু এটা কাইনেটিক্যালি একটু ডিফিকাল্ট। তাই MnO4 মাইনাস পাওয়ারফুল অক্সিডাইজিং হলেও, পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট হলেও সে কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে স্টেবল, মোটামুটি স্টেবল থাকে, সেই জন্য তাকে অ্যাকোয়াস মিডিয়ামে স্টোর করা যায়। কিন্তু সে কখনোই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হিসাবে বিহেভ করতে পারে না, কারণ MnO4 মাইনাস অক্সিডাইজিং এজেন্ট হওয়ায় সে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন ফর্মে চলে যেতে থাকে ইলেকট্রন অ্যাডপ্ট করে। তাই এটি স্ট্রেংথ MnO4 মাইনাসটা MnO4 মাইনাস হিসাবেই থাকে না, আরো ডিফারেন্ট ফরম্যাটে চলে যায়। তাই আমরা বলতে পারবো যে MnO4 মাইনাস এ কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসাবে এই রকমের সলিউশনকে কখনোই আমরা স্টোর করি না, আমরা এরকম ক্ষেত্রে এদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন হিসাবে স্টোর করি। কিন্তু এটা মোটামুটি অ্যাকোয়াস সলিউশনে স্টোর করে রাখা যায়। হ্যাঁ, কারণ আমি বললাম আগেই যে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস হওয়াটা থার্মোডাইনামিক পসিবল হলেও কাইনেটিক্যালি একটু মুশকিল। তাই মোটামুটি এটা স্টেবল, বাট এটা কিন্তু আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসেবে কখনোই স্টোর করব না, কারণ স্টেবল হলেও একদম স্টেবল নয়। তাই এটি ডিফারেন্ট ফর্মে চলে যেতে পারে, তাই এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হিসাবে আমরা স্টোর করি। তাই MnO4 মাইনাস অর্থাৎ KMnO4 বা HMnO4 কে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে স্টোর করে থাকি। তাহলে এদের কনসেন্ট্রেশন বা স্ট্রেংথের অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা পাই টাইট্রেশনের মারফতে। যখন আমরা HMnO4 কোনো সলিউশন রেখে দিব, তার কয়েকদিন পরে তার স্ট্রেংথ কত আছে এটা জানার জন্য আমরা কিন্তু তাকে স্ট্যান্ডার্ডাইজ করে নেব। টাইট্রেশন পদ্ধতিতে স্ট্যান্ডার্ডাইজ করলেই পরে আমরা তার প্রকৃত স্ট্রেংথটা পাবো, এবং দেখা যাবে যে সেটা 4-5 দিন, 10 দিন, 15 দিন পর পর তার স্ট্রেংথের কিছু ভ্যারিয়েশন চলে আসছে। তার কারণ এটা খুব স্লোলি বিভিন্ন আদার্স কম্পোনেন্টগুলোতে, আদার স্পিসিসগুলোতে সে ডিগ্রেড করা শুরু করে, সেই জন্য ওটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। তো এবার আমরা আরেকটা ফোর্স ডায়াগ্রাম দেখব। এক্ষেত্রে আমরা নিয়েছি অক্সিজেনের ল্যাটিমার ডায়াগ্রামটাতে, অ্যাসিডিক ল্যাটিমার ডায়াগ্রাম অফ অক্সিজেন। তো এখানে ভ্যালুগুলো আমরা এইভাবে বের করে নিতে পারি, কারণ H2O2 থেকে O2 তে যদি যায়, H2O2 থেকে O2 তে, তার মানে কি হচ্ছে, এইদিকে গেলে তো রিডাকশন হচ্ছে, তাহলে H2O2 থেকে O2 তে গেলে অক্সিডেশন হচ্ছে। তাহলে একটা ইলেকট্রন ইনভলভ হয়েছে ক্ষেত্রে, H2O2 থেকে O2 তে একটা ইলেকট্রন ইনভলভ, এখানেও একটা ইলেকট্রন ইনভলভ,
কিন্তু আমরা উল্টো দিকে যাচ্ছি, তাহলে রিডাকশন পোটেনশিয়ালের জায়গায় আমরা অক্সিডেশন পোটেনশিয়াল লিখবো, অর্থাৎ এখানে মাইনাস দেব। এবং H2O2 থেকে O2, তাহলে এখানে দুটো ইলেকট্রন মোট ইনভলভ হয়েছে, একটা এখানটা একটা এখানে, দুটো ইলেকট্রন, তাহলে 2 লিখলাম। 2 ইকুয়ালস টু আমরা এই ক্ষেত্রে 1 ইন্টু 1.76 এবং এখানেও লিখতে পারি 1 ইন্টু 0.70, কিন্তু মাইনাস চিহ্ন হবে কারণ উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ অক্সিডেশন হচ্ছে। তাহলে আমরা এরকম লিখতে পারি 1 ইন্টু মাইনাস 1.76 প্লাস 1 ইন্টু মাইনাস 0.70, এইটাকে করলে আমরা ওই ভ্যালুটা পাবো মাইনাস 2.46। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। এবার এইটা দিয়ে আমরা কি করে ফোর্স ডায়াগ্রাম তৈরি করব সেটা চলো দেখে নিই আমরা। O2 তার অক্সিডেশন নাম্বার কিন্তু 0 ছিল, তাহলে অক্সিডেশন নাম্বারটা 0 ছিল, তাহলে আমি তাকে এইভাবে ধরে নিতে পারি, এরকম জায়গাতে সেটি আছে, অর্থাৎ এই পয়েন্টে আছে O2, এই পয়েন্টে আছে O2, তাহলে আমি লিখে দিই এটা O2। এবার দেখি H2O2 কোথায় থাকে, তাহলে H2O2 থেকে O2 চেঞ্জটা হচ্ছে মাইনাস 0.70 ভোল্ট, অর্থাৎ এটা কিন্তু -1 এবং 0-র মাঝামাঝি থাকবে, এরকম জায়গাতে থাকতে পারে। এবং H2O2-র ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -1, তাহলে এরকম জায়গাতে থাকতে পারে, সেটা এরকম জায়গায় থাকবে। এইবার আসি আমাদের H2O-র ক্ষেত্রে। H2O-র ক্ষেত্রে চেঞ্জটা হয়েছে -2.46, 2.46 অর্থাৎ 2.5 -2.5 অর্থাৎ এরকম মাঝামাঝি জায়গায় আসবে, এবং সেটা তো -2তেই হবে, অর্থাৎ এইখানটায় হবে সেটি। তাহলে আমি যদি এই লাইনগুলোকে যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ফোর্স ডায়াগ্রাম ফর অক্সিজেন, তাহলে এটা O2, এটা H2O2-র ক্ষেত্রে এবং এটা H2O-র ক্ষেত্রে, এই তিনটা পয়েন্ট, এবং এটাই আমাদের ডায়াগ্রাম। তাহলে এই ডায়াগ্রামের এবার দেখি সিগনিফিক্যান্স কি। এই ডায়াগ্রাম থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে এখানটায় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন হওয়ার একটা চান্স আছে, কারণ আমরা যদি H2O আর O2 কে যদি আমরা জয়েন করে দিই, তাহলে আমরা দেখবো যে এই যে H2O2 এটা কিন্তু অ্যাবাভ দ্য জয়েনিং লাইন আছে। তাহলে যদি কেউ কোনো স্পিসিস যদি অ্যাবাভ দ্য লাইন থাকে, তাহলে তার একটা পসিবিলিটি আছে যে সে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন করতে পারে। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন করলে H2O2 এক্ষেত্রে ভেঙে যাবে এবং O2 আর H2O তে পরিণত হবে। কারণ এই যে যদি উপরে থাকে, উপর থেকে যদি নিচের স্পিসিস গুলোতে নেমে আসে, অর্থাৎ H2O2 যদি H2O এবং O2 তে কনভার্ট হয়, সেক্ষেত্রে ΔG0 চেঞ্জটা নেগেটিভ হয়, <0 হয়। তার মানে এটা খুব থার্মোডাইনামিক ফিজিবল একটা প্রসেস, তাই এখানে H2O2 ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। তাই H2O2 কিন্তু কোনো বোতলে স্টোর করে রাখলে সেটি সবসময় কিছুটা পরিমাণ ভেঙে গিয়ে অক্সিজেন এবং H2O তে পরিণত হয়ে থাকে। তবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি কোনো ক্যাটালিস্ট প্রেজেন্ট না থাকে, H2O2 যদি উইদাউট এনি ক্যাটালিস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু H2O2টা কিছুটা হলেও কাইনেটিক স্টেবিলিটি দেখায়, কাইনেটিক স্টেবল হয়, যদিও সে থার্মোডাইনামিক্যালি কিন্তু সবসময় এই রিঅ্যাকশন করার পক্ষে, কিন্তু সে কিছুটা কাইনেটিক্যালি স্টেবল হয়। কারণ এখানে একটা এই যে এখানে যে অক্সিজেন ইভলভড হচ্ছে, এই অক্সিজেনের জন্য এখানে একটা ওভার পোটেনশিয়াল এক্সিস্ট করে। তাই যেখানে আমি স্টোর করব, সেখানে এই অক্সিজেন ইভলভড হওয়ার জন্য সে কিন্তু একটা এই রিঅ্যাকশনটা মানে H2O2 কিন্তু একটা কাইনেটিক স্টেবিলিটি গেইন করবে, এবং সেই জন্যই H2O2 কিন্তু সেই বোতলে স্টোর করে রাখা যায়। যদিও ক্যাটালিস্ট প্রেজেন্ট থাকলে কিন্তু H2O2 খুব সহজেই বিয়োজিত হয়ে O2 এবং H2O তে পরিণত হয়। তার মানে আমরা জিনিসটা খেয়াল করলাম যে আমরা থার্মোডাইনামিক্স থেকে বলতে পারছি যে H2O2 ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন করতে পারে, কিন্তু যদি কোনো ক্যাটালিস্ট প্রেজেন্ট না থাকে, তখন ডিউ টু ওভার পোটেনশিয়াল অফ অক্সিজেন
এই H2O2 কিন্তু কিছুটা হলেও কাইনেটিক স্টেবিলিটি দেখাচ্ছে, তাই সেটা কিছুটা হলেও স্টেবল হচ্ছে। কিন্তু যদি কোনো ক্যাটালিস্ট প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে H2O2 আর স্টেবিলিটি থাকবে না, সে কিন্তু খুব সহজেই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করে ফেলবে। তাহলে আমরা দেখলাম যে H2O2 কিছুটা হলেও কাইনেটিক স্টেবিলিটি দেখাবে ডিউ টু এক্সিস্টেন্স অফ ওভার পোটেনশিয়াল, সেটা কিন্তু উইদাউট এনি ক্যাটালিস্ট প্রেজেন্ট থাকলে সে একেবারেই স্টেবিলিটি থাকবে না তার, সে কিন্তু সহজেই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করে O2 এবং H2 তে কনভার্ট হতে শুরু করবে। তা আমরা যদি বেসিক ল্যাটিমার ডায়াগ্রাম অফ অক্সিজেন নিতাম, তাহলে বেসিক ল্যাটিমার ডায়াগ্রামের ক্ষেত্রে O2, HO2 মাইনাস এবং OH মাইনাস পেতাম। তাদের করেসপন্ডিং রিডাকশন পোটেনশিয়ালস গুলো যদি এরকম হতো, তাহলে আমরা সেখান থেকে কিন্তু এভাবে বের করে নিতে পারি। কারণ প্রথমে কি হচ্ছে, HO2 মাইনাস থেকে O2 হচ্ছে, তাহলে এখানে একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তাহলে একটা ইলেকট্রন চেঞ্জের জন্য ওটা উল্টো দিকে যাচ্ছে, HO2 মাইনাস থেকে O2 হচ্ছে, অর্থাৎ এখানে মাইনাস ছিল, তাহলে এটা অক্সিডেশন হয়ে প্লাস হয়ে গেল। আবার OH মাইনাস থেকে O2 যাওয়ার জন্য দুটো ইলেকট্রনস ইনভলভ হয়েছে, এখানে একটা এখানে একটা, তাই 2, তাই এখানে চেঞ্জটা হচ্ছে 1 ইন্টু মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে যেহেতু এইদিকে যাচ্ছে, তাহলে মাইনাস 0.86 প্লাস 1 ইন্টু এটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল 0.06, তাহলে মাইনাস 80 ভোল্ট। তো এবার আমরা যদি ফোর্স ডায়াগ্রামটা প্লট করি তাহলে কি দাঁড়াবে, O2 তো 0 ছিল, সেটা এখানটাই ছিল O2। এবার আমরা করব HO2 মাইনাস, তাহলে HO2 মাইনাস কোথায় যাবে, 0.06 ভোল্ট, তাহলে জাস্ট জিরোর একটু উপরে, তাহলে আমরা এরকম জায়গায় মোটামুটি রাখতে পারি, এবং ওখানকার যেহেতু -1 ছিল আমরা -1 এখানেই রাখবো, তাহলে আমি এরকম জায়গায় রাখতে পারি। OH মাইনাস হচ্ছে -0.80 ভোল্ট, তাহলে সেটা এইখানটায় হতে পারে, এবং তাহলে আমি এরকম জায়গায় রাখতে পারি একে, তাহলে আমি এখানে রাখলাম। তাহলে আমি 3টা পয়েন্ট পেয়ে গেলাম, এই এটা হচ্ছে আমি যে গ্রিন কালার দিয়ে যেটা করলাম, এটা ফোর্স ডায়াগ্রাম ফর বেসিক ল্যাটিমার ডায়াগ্রাম অফ অক্সিজেন, অর্থাৎ বেসিক ল্যাটিমার ডায়াগ্রামটাকে যদি আমি কনভার্ট করি ফোর্স ডায়াগ্রামে, তাহলে এরকম কন্ডিশনে দাঁড়াবে। তাহলে এটা বলতে পারি এটা বেসিক কন্ডিশনের ক্ষেত্রে, এবং এইটা অ্যাসিডিক কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে দেখো আমি যদি এই স্পিসিস গুলোকে অ্যাড করে দিই, তাহলে এই যে এটা ছিল HO2 মাইনাসের জন্য, এবং এটা ছিল OH মাইনাসের জন্য, আর এটা তো O2, তাহলে এখানে কিন্তু আবার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হওয়ার একটা পসিবিলিটি আছে, এবং সেক্ষেত্রে HO2 মাইনাস সে কিন্তু ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া করে OH মাইনাস এবং O2 তে কনভার্ট হতে পারবে। তার মানে এখানেও একটা ডিসপ্রপোর্শনেশন এক্সিস্ট করলো, যেহেতু এখানে অ্যাবাভ পজিশনে ছিল HO2 মাইনাস। তাহলে আমরা বেসিক ল্যাটিমার ডায়াগ্রাম থেকেও বলতে পারি যে এখানে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনটা এক্সিস্ট করছে। এবার আসি সিলভারের ক্ষেত্রে ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে। সিলভারের অ্যাসিডিক ল্যাটিমার ডায়াগ্রামটা আমরা এখান থেকে দেখে নিই। অ্যাসিডিক ল্যাটিমার ডায়াগ্রামটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা Ag প্লাস থেকে Ag হলে কত চেঞ্জ হচ্ছে, Ag2 প্লাস থেকে Ag হলে কত চেঞ্জ হচ্ছে সেটা মেপে নিলাম, হিসাব করে নিলাম। এবার আমরা ডায়াগ্রাম প্লট করব। তো প্রথমে আসি Ag তো অক্সিডেশন নাম্বার 0, এটা 0 অক্সিডেশন নাম্বার ছিল, তাহলে এখানটায় হচ্ছে Ag। তারপরে আসি Ag প্লাস থেকে Ag চেঞ্জ হচ্ছে 0.8, তার মানে 1-এর কাছাকাছি। আমি যদি এরকম জায়গাতে ধরি, তার মানে এই জায়গাগুলোতে হচ্ছে, এটা Ag প্লাস। Ag2 প্লাস 1.79, মানে 2-এর কাছাকাছি হচ্ছে, অর্থাৎ এরকম জায়গাতে হবে Ag2 প্লাস। তাহলে এই পয়েন্টগুলো আমরা পেলাম, Ag এর ক্ষেত্রে, Ag প্লাসের ক্ষেত্রে, Ag2 প্লাসের ক্ষেত্রে। এই পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে ফোর্স ডায়াগ্রাম ফর সিলভার আমরা পেয়ে যাব। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে Ag প্লাস কিন্তু Ag এবং Ag2 প্লাসের নিচে আছে, সেটা আমরা এই কানেক্টিং লাইন থেকে বুঝে যাব।
রেড কালার দিয়ে আমরা কানেক্টিং লাইনটা বোঝালাম এজি আর Ag2+ এর মধ্যে। তাহলে এইখানে কিন্তু Ag+ নিচে আছে, তাহলে এখানে Ag+ কিন্তু নিচে আছে, তাহলে এইখানে একটা কম্প্রপোর্শনেশন রিয়াকশন হওয়ার একটা চান্স আছে, এবং সেক্ষেত্রে Ag এবং এই যে নিচের যেটা Ag2+ যেটা আছে, Ag2+ এরা কিন্তু এখান থেকে Ag+ উৎপন্ন করতে পারবে। অর্থাৎ যেহেতু Ag+ এ আসলে ডেল জিরোর পরিবর্তনটা নেগেটিভ হয়, সেই জন্য এখানে Ag এবং Ag2+ কম্প্রপোর্শনেশন রিয়াকশন করে Ag+ এ কনভার্ট হবে। তাহলে এখানে একটা পসিবিলিটি আমরা পেয়ে গেলাম কম্প্রপোর্শনেশন বিক্রিয়ার। এবার এটা কিন্তু থার্মোডাইনামিক্যালি পসিবল, কিন্তু এরকম অনেক ক্ষেত্রে হয় এরকম যে থার্মোডাইনামিক্যালি পসিবিলিটি আছে কিন্তু কাইনেটিক্যালি কোথাও গিয়ে সেটি কিন্তু বন্ধ হয়ে থাকছে। তা আমরা এখানে শুধুমাত্র কাইনেটিক্যালি পসিবিলিটি কতদূর আছে সেটা আমরা বিবেচনা করছি। এখানে কিন্তু এখানে আমরা থার্মোডাইনামিক্যালি পসিবিলিটি কতদূর আছে সেটা আমরা বিবেচনা করছি, কিন্তু কাইনেটিক্যালি পসিবিলিটিস নিয়ে কিন্তু আমরা ভাবছি না। এই রিয়াকশনটাও থার্মোডাইনামিক্যালি পসিবল একটা রিয়াকশন। এবার আসি ফোর্স ডায়াগ্রাম ফর নাইট্রোজেন। তা নাইট্রোজেনের অ্যাসিডিক এবং বেসিক কন্ডিশনে দুটো ল্যাটিমার ডায়াগ্রাম আমরা করে নিয়েছি, তারপরে তার করেসপন্ডিং ভ্যালুগুলো বের করে নিয়েছি। এবার এইটা হচ্ছে মেনলি অ্যাসিডিক কন্ডিশনে ফোর্স ডায়াগ্রাম। এরপরে আমরা দেখে নিচ্ছি যে বেসিক কন্ডিশনে ফোর্স ডায়াগ্রামটা কেমন হয় নাইট্রোজেনের ক্ষেত্রে। রেড কালার দিয়ে আমরা অ্যাসিডিক ডায়াগ্রামটা করেছিলাম, আর গ্রিন কালার দিয়ে আমরা করলাম বেসিক ডায়াগ্রাম। তাই দুটো ডায়াগ্রামকে আমরা একসাথে দেখিয়েছি। এটাই হচ্ছে ফোর্স ডায়াগ্রাম ফর নাইট্রোজেন। তো এটার সিগনিফিক্যান্স কি? তা আমরা যদি আগে গ্রিন ডায়াগ্রামটা দেখি, অর্থাৎ বেসিক ডায়াগ্রামটা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে NH3 আছে, এখানে আছে N2, আর এখানটায় আছে NH2OH। তাহলে NH3 আর N2 অনেক ওপরে আছে NH2OH, তাহলে এখানে কিন্তু একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের পসিবিলিটি আছে। তাহলে যদি সম্ভব হয় NH2OH কিন্তু ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং NH3 আর N2 তে ও কনভার্ট হবে। যদিও এটা থার্মোডাইনামিক্যালি পসিবল রিয়াকশন, কিন্তু এখানে এই রিয়াকশনটা কাইনেটিক্যালি কিন্তু ডিসফেভার্ড, কারণ এখানে যে গ্যাসিয়াস N2 ইভলভড হবে NH2OH ডিকম্পোজ করলে, সেই গ্যাসিয়াস N2 ফর্মেশনটাই এই রিয়াকশনটাকে কাইনেটিক্যালি ডিসফেভার করে দেবে। অর্থাৎ রিয়াকশনটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্যালি পসিবল হলেও সেটা কিন্তু পসিবল হবে না, কারণ এখানে কাইনেটিক্যালি ব্যাপারটা ডিসফেভার্ড হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানে থার্মোডাইনামিক্যালি ডিসফেভার্ড না থার্মোডাইনামিক্যালি ফেভার্ড সেটাই আমরা চিন্তা করব। তাহলে থার্মোডাইনামিক্যালি এখানে একটা পসিবিলিটি আছে যে NH2OH কিন্তু NH3 আর N2 তে ডিকম্পোজ করবে, অর্থাৎ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে অংশগ্রহণ করবে। ঠিক একইভাবে আমরা যদি NH4 ও NH4+ অর্থাৎ রেড যে ডায়াগ্রামটা আছে তার মধ্যে যদি NH4+ আর HNO3 কে যদি দেখি, এই লাইন দুটোকে যদি আমরা যদি স্পিসিস দুটোকে জয়েন করি, আমরা দেখব N2O এর থেকে নিচে আছে। তাহলে N2O যদি এর থেকে নিচে থাকে তাহলে কিন্তু সেখানে একটা পসিবিলিটি আছে কম্প্রপোর্শনেশন রিয়াকশনের। এই ক্ষেত্রে কম্প্রপোর্শনেশন রিয়াকশন যদি হয় তবে NH4+ এবং HNO3 তারা কিন্তু N2 তে পরিণত হবে। এবার আমরা এই ডায়াগ্রাম থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব যে KNO2 লবণটা কিন্তু স্টেবল, কোয়াইট স্টেবল, কিন্তু HNO2 আনস্টেবল। তাহলে HNO2 অর্থাৎ নাইট্রাস অ্যাসিডটা আনস্টেবল, কিন্তু KNO2 কেন স্টেবল হয়? অর্থাৎ KNO2 মানে NO2-, তাহলে NO2- আর HNO2 আমরা কন্ডিশন নিয়ে এখানে আলোচনা করি। তাহলে NO2- আমরা দেখব যে যদি আমরা NO এবং NO3- কে যদি জাস্ট জয়েন করি তাহলে দেখব NO2- টা কিন্তু নিচে আছে, NO এবং NO3- এর থেকে নিচে আছে। তার মানে বেসিক কন্ডিশনে NO2- টা কম্প্রপোর্শনেশন রিয়াকশন এখানে একটা হতে পারে, কম্প্রপোর্শনেশন রিয়াকশন এখানে হতে পারে, এবং সেক্ষেত্রে NO এবং NO3- টা কম্প্রপোর্শনেশন রিয়াকশনে অংশগ্রহণ করে NO2- এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে NO2- কিন্তু মোটামুটি স্টেবল আমরা বুঝতে পারছি। কিন্তু অ্যাসিডিক কন্ডিশনে যদি দেখি, অ্যাসিডিক কন্ডিশনে HNO2 এখানটায় আছে এবং
আমরা দেখবো যে NO, HNO2, N2O4, HNO3 এটা মোটামুটি একটা স্ট্রেট লাইনের উপরে আছে। এই যে স্ট্রেট লাইনের উপরে থাকলে এটা ইন্ডিকেট করে যে এরা একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার ফর্ম করবে। অর্থাৎ HNO2 যদি সলিউশনে থাকে তবে সেটা কিন্তু ধীরে ধীরে ইকুইলিব্রিয়াম মিক্সচারে কনভার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি পাওয়া যাবে? NO, HNO2, N2O4, HNO3 এই চারটা মিক্সচার কিন্তু আমরা পেয়ে যাব। তাই আমরা বলতে পারি যে HNO2 কিন্তু স্টেবল হবে না, কারণ HNO2 নাইট্রাস অ্যাসিড আনস্টেবল হবে এবং এরা এই HNO2, NO, N2O4, HNO3 সবার সাথে ইকুইলিব্রিয়াম ফর্ম করে ইকুইলিব্রিয়াম মিক্সচারে থাকবে। কিন্তু NO2 মাইনাস অর্থাৎ KNO2 যদি সল্ট হয়, সেই NO2 মাইনাস কিন্তু NO এবং NO3 নিচে থাকায় কম প্রপোর্শনেশন রিয়াকশন এখানে একটা পসিবিলিটি আছে। অর্থাৎ NO এবং NO3 মাইনাস কিন্তু NO2 মাইনাসে কনভার্ট হতে থাকবে। তাই NO2 মাইনাস এখানে কোয়াইট স্টেবল, তার মানে KNO2 স্টেবল কিন্তু HNO2 সেটা আনস্টেবল। তাহলে আমরা বলতে পারি যে KNO2 স্টেবল হলেও যদি আমরা অ্যাসিডিফাই করি তাহলে সেই স্পিসিসটা ক্রমশ আনস্টেবল হয়ে যাবে, কারণ অ্যাসিডিফাই KNO2 কে যদি অ্যাসিডিফাই করা হয় তাহলে সেটা ধীরে ধীরে HNO2 হবে এবং HNO2 হলেই কিন্তু এখানে একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার ফর্ম করবে এবং তার ফলে তার স্টেবিলিটি খানিকটা হলেও ডিক্রিজ করবে, কারণ ওখানে NO, N2O4 এবং HNO3 সবারই মিক্সচার থেকে যাবে। তাহলে তোমরা ফ্লোস ডায়াগ্রামটা ভালো করে পড়ো। আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম। এছাড়া বিভিন্ন বইগুলোতে তোমরা আরো অনেক এক্সাম্পল পাবে। তোমরা নিজেরা সেগুলোকে ডায়াগ্রামগুলোকে তৈরি করো, ল্যাটিমার ডায়াগ্রাম থেকে ফ্লোস ডায়াগ্রাম করো, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে।